আসসালামু আলাইকুম। আজ আমরা জানব কিভাবে পারমাণবিক অর্থাৎ পরমাণু থেকে বিদ্যুৎ তৈরি করা হয়। প্রথমে আমাদের বুঝতে হবে নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন সম্পর্কে, যেখানে নিউক্লিয়ার ফিশনের সাহায্যে বিদ্যুৎ তৈরি করা হয় আর নিউক্লিয়ার ফিউশন যেটা সূর্যের মধ্যে হয়। আপনারা হয়তো অনেকেই আইনস্টাইনের ওই ফর্মুলা দেখেছেন, E=mc²। আর একটা কথা হয়তো জেনেছেন, এনার্জিকে তৈরি করা যায় না, আবার ধ্বংসও করা যায় না। এনার্জি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হতে পারে। ধরুন আপনি বাড়িতে একটি ভাল্ব জ্বালাচ্ছেন, সেখানে এনার্জি রূপে ইনপুট হচ্ছে ইলেকট্রিসিটি, আর কনভার্ট হয়ে যাচ্ছে হিট এবং লাইটে। আর যে এনার্জি আসছে সেটা কোনো না কোনো বিদ্যুৎ কেন্দ্রে কয়লা বা পেট্রোলিয়াম পুড়িয়ে কিংবা নিউক্লিয়ার ফিশনের সাহায্যে, অথবা হতে পারে সোলার ওয়াইন্ড কিংবা জলবিদ্যুৎ কেন্দ্র থেকে আসতে পারে। অর্থাৎ এনার্জি এক রূপ থেকে আরেক রূপে আসে। এনার্জি এর ফাইনাল যে ফর্ম আছে সেটাকে আমরা ম্যাটার বলি। এলিমেন্ট লেভেলে যদি সেটাকে ধ্বংস করা যায় তাহলে সেখানে প্রচুর পরিমাণে এনার্জি পাওয়া যায়। আর এই এনার্জি অন্য কোথাও থেকে আসে না, ওই এলিমেন্টের মধ্যেই থাকে। এবং কতটা এনার্জি উৎপন্ন হবে সেটার হিসাব করার জন্য আমরা E=mc²কে ব্যবহার করি। এখানে ই হলো এনার্জি, এম হলো ওই পদার্থের ম্যাস। এই ম্যাসটা কিলো কিংবা গ্রামে ওজন করা হয় না, এর জন্য আলাদা একটা ইউনিট আছে, অ্যাটমিক ম্যাস ইউনিট। আর সি হচ্ছে কনস্ট্যান্ট। আমাদের এই ইউনিভার্সের মধ্যে কনস্ট্যান্ট হচ্ছে লাইটের স্পিড, যেটা কখনো পাল্টায় না। সেই জন্য এই ইকুয়েশনে আমরা সি এর জায়গায় লাইটের স্পিডকে বসাই। যেহেতু সিকে স্কোয়ার করেছি মানে আলোর গতিকে স্কোয়ার করেছি, এই জন্য আপনি বুঝতে পারছেন যে একটা ছোট পার্টিকেলের মধ্যেও কত বেশি এনার্জি থাকে। সেই পার্টিকেলটিকে এলিমেন্ট লেভেলে ধ্বংস করতে পারেন বা নষ্ট করতে পারেন। এখন দেখা যাক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়। আমি এখানে ইউরেনিয়াম-235 দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ইউরেনিয়াম-235 এর মধ্যে একটা নিউট্রন এক্সট্রা করে দিয়ে দেওয়া হয়, যার ফলে সেটা ইউরেনিয়াম-236 হয়ে যায়। এবার ইউরেনিয়াম-235 তো স্টেবল, এর জন্য এটা এক্সিস্টও করে। কিন্তু ইউরেনিয়াম-236 আনস্টেবল, এর জন্য ইউরেনিয়াম-235 যখন 236 হয়ে যায় সঙ্গে সঙ্গে এটা ব্রেক করে যায়। এবার যদি ব্রেক হয়ে যায় তাহলে কি হয়? ব্রেক হয়ে গেলে নতুন পদার্থ পাওয়া যায়। ইউরেনিয়াম-236 ব্রেক হয়ে যাওয়ার পর 3টি নিউট্রন তৈরি হয় এবং দুটো আলাদা আলাদা মৌল তৈরি হয়। খেয়াল করার বিষয় হলো, যদি আপনি 3টি নিউট্রন এবং উৎপন্ন হওয়া দুটি মৌলকে একসঙ্গে জুড়েন তাহলে কিন্তু আগে যে ম্যাসটা ছিল সেটা আর কখনো ফিরে পাবেন না। আর এখানেই ওই ফর্মুলাটা কাজে লাগে, E=mc²। এই রিয়াকশন হবার পর কিছুটা ম্যাস গায়েব হয়ে যায় আর সেই ম্যাসটি কনভার্ট হয়ে যায় এনার্জিতে। এখানে অল্প পরিমাণ ম্যাস থেকে প্রচুর পরিমাণ এনার্জি রিলিজ হয়। আর এর জন্যই যে নিউক্লিয়ার বোমগুলো হয় তাতে অনেক বেশি পরিমাণ এনার্জি থাকে, যেটা পুরো শহরকে ধ্বংস করে দিতে পারে। এখন প্রশ্ন হতে পারে, ওই এনার্জিকে আমরা কিভাবে পাওয়ার প্ল্যান্টে ব্যবহার করতে পারি। সবার আগে দরকার ফুয়েল। ফুয়েল হিসেবে আমরা যে কোনো ফিশিয়াল ম্যাটেরিয়ালকে ব্যবহার করতে পারি। ফিশিয়াল ম্যাটেরিয়াল অনেক ধরনের হয়, তবে সবথেকে বেশি যেটা ব্যবহার করা হয় সেইগুলো হলো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম আর থোরিয়াম। ফিশিয়াল ম্যাটেরিয়ালে ছোট ছোট প্লেট তৈরি করে ওইগুলোকে একটা রডের মধ্যে স্ট্রোক করে রাখা হয়, যে রডটাকে আমরা ফুয়েল রড বলে থাকি। এরপর ওই ফুয়েল রডগুলোকে রিঅ্যাক্টরের মধ্যে প্রবেশ করে দেওয়া হয়। রিঅ্যাক্টরের বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, তবে সাধারণত রিঅ্যাক্টরের মধ্যে জল ভরা থাকে আর ওই জলের টেম্পারেচার 300 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এবার আপনি বলবেন যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তো জল বাষ্প হয়ে উবে যাবে, তাহলে রিঅ্যাক্টরের মধ্যে 300 ডিগ্রি সেন্টিগ্রেড জল কিভাবে জল থাকে? তো অ্যাকচুয়ালি ওই জলটাকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে তো রাখা হয়, কিন্তু ওইটাকে প্রচুর পরিমাণে প্রেশারের মধ্যে রাখা হয়। এই জন্য জলটা 300 ডিগ্রি সেন্টিগ্রেড থাকা সত্ত্বেও বাষ্প হয়ে উবে যায় না। ঠিক যেভাবে রান্না করার গ্যাস সিলিন্ডারের মধ্যে গ্যাসটাকে লিকুইড করে রাখা হয়, আর এই টেকনোলজিকে বলা হয় প্রেসারাইজার রিঅ্যাক্টর। এবার ওই উত্তাপটাকে হিট এক্সচেঞ্জের মধ্যে পাঠানো হয়, যেখানে জল বাষ্পে পরিণত হচ্ছে। এটা একটা আলাদা সাইকেল, ওইটা আলাদা আরেকটা সাইকেল। রিঅ্যাক্টরের মধ্যে হিট জেনারেট হচ্ছে এবং হিট এক্সচেঞ্জের মধ্যে জলকে বাষ্পে পরিণত করা হচ্ছে। আপনারা কি কখনো ভেবে দেখেছেন, স্টিমকে যদি প্রেসারে রাখা হয় তাহলে সেটা কত ফোর্স ক্রিয়েট করে থাকে? যেমন বাসার প্রেসার কুকারের স্টিম কতটা ফোর্স নিয়ে বাহিরে চলে আসে, যেখানে প্রেসার কুকার অনেকটাই ছোট। এবার ভাবুন
প্রচুর পরিমাণের কোনো বাষ্পকে প্রেসারের মধ্যে রাখা যায় তাহলে তার মধ্যে কতটা পরিমাণ শক্তি তৈরি হয়ে যায়, আর এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ তৈরি করি। পাওয়ার প্ল্যান্টের অন্য একটি জায়গায় বিশাল বড় টারবাইন লাগানো থাকে, যার সাথে লাগানো থাকে একটি মোটর। একটা জিনিস জানতে পারেন, বিদ্যুৎ যদি প্রয়োগ করা যায় তাহলে কোনো মোটর ঘুরে, কিন্তু ওই মোটরকে যদি উল্টো দিকে ঘোরানো যায় তাহলে বিদ্যুৎ তৈরি হয়, ঠিক যেভাবে জেনারেটর কাজ করে। এবার বয়লারে যে বাষ্প তৈরি করা হয়েছে সেই বাষ্পটাকে টারবাইনের মধ্যে খুব প্রেসারে প্রয়োগ করা হয়, যার ফলে টারবাইনটা খুব দ্রুত গতিতে ঘুরতে থাকে, সেই সাথে মোটরটিও ঘুরে। মোটর প্রায় 3000 আরপিএমে ঘুরে থাকে এবং উৎপন্ন করে বিদ্যুৎ। এখন এইখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হয় সেটা চলে যায় একটি ট্রান্সফরমারে। এই ট্রান্সফরমার স্টেপ আপ ট্রান্সফরমারের হয়ে থাকে, যেটা উৎপন্ন হওয়া বিদ্যুৎটাকে দূর পর্যন্ত পাঠানোর জন্য ভোল্টেজ বাড়িয়ে দেয়, এবং এই ভোল্টেজের পরিমাণ প্রায় 2,20,000 ভোল্ট, যেটা বিদ্যুৎ তারের মধ্য দিয়ে বিভিন্ন এলাকায় পৌঁছে যায়। এবং যে এলাকায় বিদ্যুৎ পাঠানোর দরকার হয় সেখানে স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগিয়ে ওই ভোল্টেজকে কমিয়ে বিদ্যুৎটাকে এলাকায় সাপ্লাই দেওয়া হয়। যে এলাকায় বিদ্যুৎ উৎপাদন করা হয় ওই বিদ্যুৎ সরাসরি ব্যবহার করা যায় না, কারণ এখানে অনেক ভোল্টেজ থাকে। এখানে আরেকটা জিনিস জানার আছে, যে বাষ্পটার সাহায্যে টারবাইনটা ঘোরালাম সেই বাষ্পটা আসলে কোথায় যায়? আসলে টারবাইনের নিচে একটা ওয়াটার চেম্বার থাকে। বাষ্পটা টারবাইনের মধ্যে ঘুরতে ঘুরতে ঠান্ডা হয়ে যায় এবং সেটা পানিতে পরিণত হয়ে এই চেম্বারে জমা হয়, যেটাকে পুনরায় বয়লারের মধ্যে পাঠিয়ে আবার ব্যবহার করা হয়, মানে আবার গরম করে বাষ্পে পরিণত করা হয়। বাষ্পকে ব্যবহার করার পরে সেটাকে ঠান্ডা করতে হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বড় বড় চোঙ্গার মতো একাধিক কুলিং টাওয়ার লাগানো থাকে। কুলিং টাওয়ারের কাজ হচ্ছে বাষ্পকে ঠান্ডা করে পানিতে পরিণত করা, কিন্তু সম্পূর্ণ বাষ্পকে পানিতে পরিণত করা সম্ভব হয় না, তাই কিছু বাষ্প উড়ে যায়। যদি আপনি কখনো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে বড় বড় চোঙ্গা দেখে থাকেন তাহলে দূর থেকে দেখতে পাবেন ওই চোঙ্গার উপর থেকে ধোঁয়া বের হয়। তখন মনে হতে পারে এই ধোঁয়া যে বের হয় এর কারণে প্রচুর পরিবেশের দূষণ হচ্ছে, কিন্তু না, ওইগুলো আসলে বাষ্প হয়, যেগুলো পুনরায় বায়ুমণ্ডলে বাতাসের সঙ্গে মিশে যায়। এর থেকে কোনো পরিবেশের দূষণ হয় না। এই কুলিং টাওয়ারগুলোর নিচে বড় বড় বেসিন থাকে। বাষ্প পানিতে পরিণত হওয়ার পরে ধীরে ধীরে এই বেসিনে জমা হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। সুবিধাটি হচ্ছে ইউরেনিয়াম দিয়ে তৈরি 235 গ্রামের একটি রডে রয়েছে 805 কেজি কয়লা বা 17,000 ঘনফুট গ্যাসের সমপরিমাণ শক্তি। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে যে ফুয়েল ব্যবহার করা হয় সেটা খুবই রেডিও অ্যাক্টিভ, মানে ওই ইউরেনিয়াম যদি কোনো মানুষের কাছে আসে তাহলে সেটা তার প্রাণ নিয়ে নিতে পারে, খুবই বিপজ্জনক। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের মধ্যে যে ফুয়েল ব্যবহার হয়ে যায় সেটাকে ম্যানেজ করাও খুব কঠিন কাজ। অনেক জায়গায় বড় বড় গর্ত করে সেখানে পুঁতে দেওয়া হয়, অনেক জায়গায় ডিপ জলের তলাতেও রেখে দেওয়া হয়, যাকে স্পেন্ট ফুয়েল বে বলে। কারণ এই রেডিয়েশন যদি কোনোভাবে বাইরে বের হয়ে আসে তাহলে ওই এলাকার মানুষের প্রচুর ক্ষতি করতে পারে। এই জন্য ওয়েস্ট ম্যানেজ করতে প্রচুর পরিশ্রম করতে হয়। এছাড়াও শত্রুর আক্রমণ সহ ভূমিকম্প দ্বারা এই পাওয়ার প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হলে পরিবেশ সহ আশেপাশের বিভিন্ন জীবকুলের ক্ষতি সাধন হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।